নমস্কার, গল্পকথাবৃত্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা সহচরী। দুপুর পুরে বিকেল হয়েছে আলিপুরে। ফোন বাজছে। জানলাবদ্ধ ঘরে সোফায় মাথা হেলা দিয়ে আছে সায়নী। ফোনটা তুলছে না। ও জানে এটা ঘোস্ট কল। কি করে বুঝল? ভুতুড়ে ফোনের রিংটোন তো আলাদা হয় না। তাহলে কি নির্দিষ্ট একটা সময়ে ফোনটা আসে? তাও নয়। তবু সায়নী নিশ্চিত এটা সেই ঘোস্ট কল। বেশ কিছুদিন হলো বাড়িতেই উপদ্রবটা শুরু হয়েছে। সায়নী ফোনটা ধরে হ্যালো বলার সঙ্গে সঙ্গে ওই প্রান্ত নামিয়ে রাখে। মায়ের ক্ষেত্রেও ঘটে তাই। সায়নী মাকে বলে, কে বলো তো? কেউ একটা হবে, মানুষের যে কত রকম খেয়াল। নির্লিপ্ত মুখে উত্তর দেন মা। সায়নী বুদ্ধি দিয়েছিল, আচ্ছা ফোনে সিএলআই কানেকশন করলে হয় না? নম্বরটা ধরা যাবে তাহলে। লাভ হবে না। এই ধরনের ফোন যারা করে আটঘাট বেঁধেই করে। একটু থেমে মা বলেন, ছেড়ে দে না বাবা, এত গুরুত্ব দেওয়ার কি আছে? একটা সময় আপনিই বন্ধ হয়ে যাবে। মা ভীষণ কুল। যে কোনো সিচুয়েশনই মাথা ঠান্ডা রেখে ট্যাকল করেন। একেই বোধহয় বলে ম্যাচিউরিটি। সায়নী এতটা পারে না। একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আজ যেমন কলেজে বাঁধটা চুরমার হয়ে গেল। ফোনের আওয়াজ থেমে যায়। সায়নী একবার ভাবে রিসিভারটা নামিয়ে রাখবে, কারণ ফোন না ধরলে খানিক বাদেই আসে কল। এইরকম বার কয়েক এসে একসময় থেমে যায়, আবার হয়তো 2-4 দিন পরে এলো। সায়নী বাইরে থাকলে মাকে নির্ঘাত অনেকবার ফোনটাই রিসিভ করতে হয়। পরে সে নিয়ে কোনো বিরক্তি প্রকাশ বা আলোচনা করেন না মা। রিসিভার নামিয়ে রাখতে গিয়েও পিছিয়ে আসে সায়নী। পরখ করবে তার ধারণা ঠিক কিনা। কি করে জানি বুঝতে পারে এটাই সেই কল। আজ যদি আবার আসে ফোনটা, খুব করে লোকটাকে 2-4 কথা শুনিয়ে দেবে সায়নী। অভদ্র লোকটা নিশ্চয়ই জানে এ বাড়িতে শুধু 2জন মহিলাই থাকে, তাই এত সাহস। এমনিতেই সায়নী আজ জীবনের চরম বাঁকের সামনে দাঁড়িয়ে। তার মাঝে এসব ছ্যাবলামি অসহ্য। নিজের ভাবনায় সামান্য হোঁচট খায় সায়নী। আমি কেন ধরেই নিচ্ছি যে ফোনটা একজন পুরুষ করছে? মহিলাও তো হতে পারে। অর্ণবের আচরণ কি আমায় শেষমেশ পুরুষ বিদ্বেষী করে দিল? আড়ষ্ট করে দিল চেতনার অর্ধাংশ? 2 হাতে চুলে আঙুল চালিয়ে সোজা হয়ে বসে সায়নী। না, এত সহজে দুর্বল হয়ে পড়লে চলবে না। অর্ণবের সাধ্য নেই সায়নীর ক্যারেক্টার প্যাটার্ন চেঞ্জ করে দেয়। সত্যি বলতে কি, মাও তো বলতে গেলে বাবার ভালোবাসা সাহচর্য থেকে বঞ্চিত। কই, মায়ের এক্সপ্রেশনে সেসবের তো কোনো ছাপ নেই। পুরুষ মাত্রই খারাপ এইরকম কোনো অভিযোগ করেন না তো মা। বরং সায়নী যেদিন প্রথম অর্ণবকে বাড়ি নিয়ে এসেছিল, খুব ভয় ভয় ছিল। কি জানি মা কিভাবে রিয়্যাক্ট করেন। হয়তো বাবার প্রাপ্য শ্লেষ রাগ সব অর্ণবের ওপর এসে পড়বে। অবচেতনে এমনই একটা আশঙ্কায় অল্প বয়স থেকেই ভুগত সায়নী। তাই হয়তো সিরিয়াস অ্যাফেয়ারে জড়াতে সময় নিয়েছিল। 2-4টে ক্যাজুয়াল ছেলেবন্ধু ছিল তার, অত্যন্ত মাপ করে তাদের সঙ্গে মিশেছে। বাড়িতে কখনোই আনেনি। অর্ণবকে আনতেই হবে। ওকেই লাইফ পার্টনার করবে ভেবে রেখেছে সায়নী। মাকে সেই ইঙ্গিত দিতেই অর্ণবকে নিয়ে আসা। মা কিন্তু আনএক্সপেক্টেড ভালো ব্যবহার করলেন অর্ণবের সঙ্গে। জানতে চাইলেন বাড়িতে কে কে আছেন, কেরিয়ার নিয়ে কি ভাবছে অর্ণব। উত্তরে অর্ণব বলেছিল, আর বলবেন না কাকিমা,
বাড়ির অমতে ঝোঁকের মাথায় প্রায় জেদ করে ফাইন আর্টস নিয়ে পড়ছি। ফাইনাল ইয়ারে এসে মনে হচ্ছে চিরবেকার জীবনে আমার জন্য অপেক্ষা করছে। সেদিক থেকে সায়নী ভালোই করেছে কমার্শিয়াল নিয়ে। না না, এইভাবে ভাবা তো ঠিক নয়। যে কোনো স্ট্রিম মন দিয়ে চর্চা করলে আর্নিংয়ের একটা ব্যবস্থা ঠিক হয়ে যায়। তাছাড়া ফাইন আর্টস নিয়ে পড়লে কমার্শিয়াল কাজ করতে পারবে না এমন কোনো বাধা নিষেধ নেই, বরং একটু অ্যাডভান্সড থাকবে। কথাটা বলে কিচেনে চলে গিয়েছিলেন মা। ক্ষণিকের জন্য উদ্দীপ্ত হয়েছিল অর্ণবের মুখ। বলে ওঠে, সত্যি বস, একখানা মা বানিয়েছ মাইরি, আনপ্যারালাল। মায়ের প্রশংসাই করেছিল অর্ণব, তবে ভঙ্গিটা পছন্দ হয়নি সায়নীর। বলেছিল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অর্ণব, তাছাড়া মাকে আমি বানাইনি, মাই আমাকে বানিয়েছে। সরি সিলি মিস্টেক। তুমি তো জানোই সায়নী, আমার এক্সপ্রেশন একটু লাউড। নর্থ ক্যালকাটার ছেলে তো। সেই খোশমেজাজের অর্ণব কিছুদিন হলো কেমন যেন প্রাজ্ঞ গম্ভীর হয়ে গেছে। বদলটা এসেছে সায়নীদের গ্রুপে পিয়া আসার পর থেকেই। প্রথম দিকে ব্যাপারটা খেয়াল করেনি সায়নী। মিঠু আর বিদিশা একদিন সতর্ক করে দিল, সায়নী, কেসটা কিন্তু আমাদের ঠিক সুবিধের ঠেকছে না। পিয়া তোর অর্ণবের দিকে একটু বেশিই হেলছে। সায়নী পাত্তা দেয়নি, বলেছিল, পিয়ার ফিগারটাই একটু বেন্ড, তাই ওই রকম মনে হয়। সায়নীর পার্সোনালিটিকে ওদের গ্রুপে সবাই সমীহ করে চলে। মিঠু বিদিশা আর কথা বাড়ায়নি, কিন্তু ব্যক্তিত্ব দিয়ে কি সন্দেহের বিষ প্রতিরোধ করা যায়? সায়নী আড়ে ঠাড়ে লক্ষ্য রাখতে শুরু করে অর্ণব আর পিয়ার ওপর। মিঠু বিদিশা কিছু ভুল বলেনি। অর্ণবকে কিছু বলার আগে আরেকটু সময় নেয় সায়নী। ওই সময় নেওয়াটাই বোধহয় কাল হলো। আবার ফোনটা বেজে ওঠে। চিন্তা ছিঁড়ে যায়। তার মানে সায়নীর আন্দাজে ঠিক, ঘোস্ট কল। ফোনটা তুলতে যাবে সায়নী, কিন্তু কেটে গেল। বড্ড তাড়াতাড়ি কেটে দিল এবার। কে যে ফোন করে, কি যে মজা পায় কে জানে। আচ্ছা, বাবা ফোন করেন না তো? বউ অথবা মেয়ের গলা শুনে নিশ্চিন্ত হন। কথাটা মাথায় আসতেই হাসি পায় সায়নীর। বাবার চরিত্রে ইমোশনের ছিটে ফোঁটাও নেই। কেরিয়ার সর্বস্ব, কাজ পাগল, রাশভারী মানুষ। সায়নী শৈশব অবধি স্মৃতি হাতড়ে খুঁজে পায় না বাবা কোনোদিন তার এবং মায়ের সঙ্গে বসে আড্ডা মেরেছেন। বেড়াতে গেলেও বাবা একটু দূরত্ব রেখে আগে আগে হাঁটতেন। সেই দূরত্ব বেড়ে এখন মুম্বাই পর্যন্ত হয়েছে। বাবা ওখানেই সেটেলড। সায়নীদের নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সায়নীর পড়াশুনো, বাড়ি কে দেখবে? এইসব নানা অজুহাত দেখিয়ে মা যেতে রাজি হননি। ঠাকুরদার তৈরি বিশাল বাড়িতে এখন মাত্র দুটি প্রাণী, মা আর সায়নী। ঠাকুরদা আর ঠাকুরমা কেউই বেঁচে নেই। বাবা একমাত্র সন্তান। মাসে দুবার ফোন করেন। মায়ের সঙ্গে সাংসারিক দু একটা কথা, সায়নীকে পড়াশুনো নিয়ে কিছু কাট প্রশ্ন, ব্যাস খোঁজ নেওয়া হয়ে গেল। কলকাতার ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত টাকা পাঠিয়ে দেন। প্রয়োজন মতো মা তুলে নিয়ে আসেন। বাবা মায়ের রিলেশনটা কি করে টিকে আছে কে জানে? কোনো এক অদৃশ্য সুতোয় বাঁধা। সেই সুতোটা কি সায়নী? নিজেকে অদৃশ্য ভাবতে খারাপ লাগে তার। নিজের বাবা মার এইরকম নিরুত্তাপ সম্পর্ক দেখে কনজুগাল লাইফ সম্বন্ধে রীতিমতো অনাগ্রহ জেগেছিল সায়নীর। অর্ণবের সঙ্গে মিশে সেটা ক্রমশ কেটে যায়। অ্যাপ্রোচটা এসেছিল অর্ণবের কাছ থেকেই, বিনা ভূমিকায়, একদম আচমকা। সে এক মজার ঘটনা। সায়নীদের আর্ট কলেজে একটা নাটকের গ্রুপ আছে। বিভিন্ন ইয়ারের নাটকে উৎসাহী স্টুডেন্টরা গ্রুপে জয়েন করেন। নাটক অনিয়মিত মঞ্চস্থ হলেও ওরা নিয়ম করে গুলতানি মারে। সিনেমা নাটক দেখতে যায়, বইমেলায় ঘোরে। সেই রকমই একদিন দল বেঁধে বইমেলায় ঘুরছে সায়নীরা। তখন কলেজে ফার্স্ট ইয়ার সায়নীর, শরীরে স্কুল গন্ধ। অর্ণব 2 বছরের সিনিয়র, দুরন্ত দেখতে।
সায়নী ওকে দাদা বলে। সেদিন বোধহয় একটু বেশিই দাদা দাদা করছিল সায়নী। আসলে অর্ণবকে সেদিন হলুদ পাঞ্জাবি নীল জিন্সে দারুণ লাগছিল। পাশে হাঁটতে হাঁটতে অর্ণব নিরাসক্ত গলায় বলে, আচ্ছা সায়নী, তুমি যদি আমার নামের পাশে এই দা শব্দটা যোগ না করো খুব অসুবিধা হবে? আনকমফর্ট ফিল করবে? একটুও না। থ্যাংক ইউ। আমি আশাই করিনি এত তাড়াতাড়ি তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে। তার মানে? বড় বড় চোখ করে জানতে চেয়েছিল সায়নী। ফিচেল হাসি হেসে অর্ণব বলেছিল, দাদা হচ্ছে প্রেমের পথে কাঁদা, পৌঁছতে অনেক টাইম লেগে যায়। তেড়ে ফুঁড়ে উঠে সায়নী বলেছিল, এই এইসব কি বলছো? আমি কিন্তু সেরকম মিন করে। কিন্তু কে শোনে কার কথা? অর্ণব এগিয়ে যাওয়া বন্ধুদের ডেকে বলেছিল, লিসেন ফ্রেন্ডস, আজকের দিনটা তোমরা নোট করে নাও। কোনো একদিন মেমোরেবল ডে হবে এটা। আমি অথবা সায়নী যদি কোনো দিন বিখ্যাত হই, তোমরা নাতি নাতনিদের কাছে বলতে পারবে আমাদের প্রথম প্রেমের দিনের সাক্ষী ছিলে তোমরা। বন্ধুরা এর ওর মুখ চাওয়াচাই করছে। সায়নী দাঁড়িয়ে আছে বইমেলার শেষ বিকেলের সূর্যটার রঙে রাঙা হয়ে। অর্ণব আবার বলে, কি হলো বন্ধুরা, চুপচাপ দাঁড়িয়ে দেখছো না বালিকা প্রেমে পড়ে কেমন বৃরাবনত হয়ে আছে? প্লিজ আমাদের উৎসাহ দিতে আর সায়নীর জড়তা কাটাতে তোমরা ক্ল্যাপ দাও, প্লিজ ক্ল্যাপ। ব্যাস, তারপর আর কি? হাততালির চোটে কান ফেটে যাওয়ার জোগাড়। ওরকম প্রাণ খোলা ছেলের মনে এখন পিয়ার গ্রহণ। মেয়েটা মাস 6 হলো গ্রুপে ঢুকেছে। কলেজে সায়নীর চেয়ে 1 ইয়ারে জুনিয়র। দেখতে আহামরি কিছু নয়, ইটচাপা ঘাসের মতো ফ্যাকাশিয়ে আদুরে ন্যাকা টাইপের। গাড়ি চেপে কলেজে আসে। প্রথম দিকে সায়নীর সঙ্গে খুব ভাব জমিয়েছিল। সায়নীদের প্রেমের ব্যাপারে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইতো, তোমাদের কবে থেকে প্রেম, কোথায় কোথায় ঘুরতে যাও তোমরা, তোমাকে অর্ণবদা কোনোদিন কিস করেছে, যত সব আলতু ফালতু প্রশ্ন। সায়নী ওকে এড়াতে শুরু করেছিল। তখন তো বুঝতে পারেনি কেন এত খোঁজ নিচ্ছে পিয়া। মিঠু বিদিশা সতর্ক করার পর চোখ খোলে সায়নীর। কিছুদিন নজর রাখার পর অর্ণবকে বলে, কি ব্যাপার, পিয়ার সঙ্গে তোমার এত কি কথা? তুমি যে বলো নেকু টাইপের মেয়েদের সঙ্গে তোমার একদম পটে না। উদাসীন হেসে অর্ণব বলেছিল, মেয়েটা অদ্ভুত ধরনের, একেবারে কল্পনার জগতে বাস করে। বড় লোকের ওয়েল প্রোটেক্টেড একমাত্র সন্তান তো। দেখো বাবা, তুমি আবার ওই প্রোটেকশনের শেল্টার নিও না, ছদ্ম আশঙ্কার গলায় সায়নী বলেছিল। তক্ষুনি নকল গম্ভীর হয়ে অর্ণব বলে, সত্যি তো, এই দিকটা তো ভেবে দেখিনি। ইলে হয়ে যাওয়ার একটা চান্স আছে। বিনিময়ে রাম চিমটি খেতে হয়েছিল অর্ণবকে। প্রসঙ্গটা সেখানেই চাপা পড়ে যায়। ওদের একটু আধটু মেলামেশাটা মেনেও নিয়েছিল সায়নী, কেননা সে মোটেই সংকীর্ণ মনের নয়। কিন্তু আজ কলেজে ঢুকতেই অমিতেশ যে খবরটা দিল মাথা ঠিক রাখা গেল না। কলেজ গেটে সম্ভবত সায়নীর অপেক্ষাতেই দাঁড়িয়েছিল অমিতেশ। চোখাচোখি হতেই অমিতেশ বলল, সায়নী, তোর সঙ্গে কথা আছে, ক্যান্টিনে চ। কি কথা রে? পরে বললে হয় না? এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে। না, তোর এখনই শোনা উচিত। বলে অমিতেশ গটগট করে হাঁটা দিয়েছিল ক্যান্টিনের দিকে। খুবই সিরিয়াস স্টুডেন্ট অমিতেশ, ক্লাস বাঙ্ক করে আড্ডা মারার বান্দা সে নয়। ভয় ভয় করছিল সায়নীর। ক্যান্টিনে বসে সামান্য ভূমিকা করে নিল অমিতেশ। দেখ সায়নী, বলতে আমার খুব খারাপ লাগছে। আসলে এসব লাগাই ভাঙাইয়ের মধ্যে আমার থাকতে ভালো লাগে না, কিন্তু তুই যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ড। অনেক হয়েছে, এবার আসল কথাটা বলতো। তারপর অমিতেশ যা বলল মোটামুটি এই রকম। গতকাল ও নাকি অর্ণব পিয়াকে নাটক শেষে গিরিশ মঞ্চ থেকে বেরোতে দেখেছে। ওরা দুজনে খুব হাসাহাসি করছিল। খবরটা শুনে মাথায় আগুন ধরে যায় সায়নীর। ওই আগুন গিরিশ হলের অন্ধকার কাটাতে পারে না। অর্ণব এখনও অবধি কিছু জানায়নি তাকে। কেন শুধু দুজনে গিয়েছিল? সায়নীকে বলতে পারত যেতে।
ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা অর্ণবকে গিয়ে ধরে সায়নী। খবরের উৎসটা চেপে যায়। শান্ত হয়ে অভিযোগ শোনে অর্ণব, তারপর বলে, হ্যাঁ গিয়েছিলাম, কোনো উপায় ছিল না, মেয়েটা বড় নাছোড়। আমি তো কিছুই বুঝতে পারছি না। হতাশ কণ্ঠে চেঁচিয়ে ওঠে সায়নী। অর্ণব বলে যায়, প্রথম দিকে মেয়েটার চাইল্ডিশ কথাবার্তা আমার ভালোই লাগতো, তখন বুঝিনি পিয়া এরকম ব্যাডলি আমার প্রেমে পড়ে যাবে। কথাটা তোমাকে বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি। ইদানিং পিয়া আমাকে বলতে শুরু করেছে আমি যদি ওকে কোম্পানি না দিই শি উইল কমিট সুইসাইড। তবে আর একটা অঙ্গীকারও করেছে, সুইসাইডাল নোটে আমার নাম লিখবে না, শুধু আমি জানবো যে ও আমার জন্য মরেছে। আর আমি? বলতে না চাইলেও কথাটা মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল সায়নীর। একই সঙ্গে মনে হচ্ছিল পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ওর নিঃস্ব অপমানিত মুখ দেখে অর্ণব বেশ নার্ভাস হয়ে যায়। বলে, তুমি ব্যাপারটা তো সিরিয়াসলি নিচ্ছ কেন? যেন আমাদের সম্পর্ক আজ থেকেই শেষ হয়ে যাচ্ছে। পিয়াকে আমি সঙ্গ দিচ্ছি টু সেভ হার লাইফ, আর কোম্পানি দেওয়া মানেই তো প্রেম নয়। আমার অ্যাটিটিউডে ও নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছে। এই ইনফ্যাচুয়েশনটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আর যদি না কাটে? সায়নী জানতে চেয়েছিল। কথা হারিয়ে অর্ণব তখন চুপচাপ দাঁড়িয়ে। সায়নী ফের বলে, বড়লোকের বিগড়ে যাবার মেয়ের বায়না তুমি মেটাবে, আর আমি বছরের পর বছর অপেক্ষা করে যাব? তুমি ভাবলে কি করে? তুমি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো প্লিজ সায়নী। তুমি আমার জায়গায় থাকলে কি করতে? অর্ণবের কথা পেছনে ফেলে হাঁটা দিয়েছিল সায়নী। একটাও ক্লাস করেনি, সোজা বাড়ি। বাসে আস্তে আস্তে ভেবেছে সেও তো অর্ণবকে ছাড়া বাঁচতে পারবে না, তা বলে সুইসাইডের হুমকি দিয়ে ওকে আটকে রাখা? এত নিচে নামতে পারে মানুষ? কলেজ থেকে ফিরে সেই যে ড্রয়িংয়ে এসে বসেছে সায়নী, একা একাই ভেবে যাচ্ছে পরবর্তী পদক্ষেপ। মা একবার এসেছিলেন চা দিতে, নিশ্চয়ই লক্ষ্য করেছেন মেয়ের মুড খারাপ। কিছু জিজ্ঞেস করেননি, এটাই মায়ের স্বভাব। অযাচিত সাহায্য করে মেয়েকে পরনির্ভর করতে চান না। কিন্তু যে প্রবলেমে পড়েছে সায়নী, কারোর একটু হেল্প তো চাই। মায়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবে ভাবলেই নিজেকে কেমন ছোট লাগছে। অর্ণবও অনেক নিচে নেমে যাবে মায়ের চোখে। তাহলে কি করা যায়? এমন সময় আবার ফোনটা বেজে ওঠে। সোফা থেকে ছিটকে ফোন তোলে সায়নী। রিসিভার কানে চেপে ঝাঁঝিয়ে ওঠে, আপনি কে বলুন তো? কেন এভাবে বিরক্ত করেন আমাদের? কি চান আপনি? এত কাপুরুষ গলাটা পর্যন্ত শোনাতে ভয় পাচ্ছেন? ইতর কোথাকার। বলতে বলতে সায়নী খেয়াল করে সে আবার ধরে নিচ্ছে কোনো পুরুষই ফোনটা করেছে। হতে পারে পিয়া ফোন করেছে। ঠিক করেছে সায়নীকে বাড়িতেও শান্তিতে থাকতে দেবে না। এইসব চেঁচামেচি চোটে মা ঘরে চলে এসেছেন। অবাক চোখে জানতে চান, কি রে, কাকে গালাগালি দিচ্ছিস তুই? কি হয়েছে? সেই ফোনটা আমাদের কাছে কি চায় মা? ওর কথাটাই একটু যেন কান্না ছুঁয়ে আছে। মেয়ের হাত থেকে রিসিভার নিয়ে ক্রেডেলে রাখেন সোমা। তারপর সামনে গিয়ে দাঁড়ান, বলেন, কি হয়েছে তোর? হ্যাঁ, একদম মুড অফ দেখছি। এত খারাপ ব্যবহার তুই তো করিস না কারোর সঙ্গে। মায়ের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয় সায়নী। মেয়ের দুগালে হাত রেখে সোমা বলেন, আমাকেও বলবি না কি হয়েছে? সায়নী নিজেকে আর লুকোতে পারে না। মায়ের গলায় ছোট্টবেলার আদর, মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সায়নী। পরের দিন কলেজে ডুব মারল সায়নী। আজ এসেছে। পরিস্থিতি এখন অনেকটাই তার অনুকূলে। ভাবাই যাচ্ছে না গত পরশু কী সাংঘাতিক সমস্যার সামনে ছিল। কোনো পথ ছিল না সমাধানের। একদিনের মধ্যেই ম্যাজিকের মতো প্রবলেম হাওয়া। কলেজে ঢুকে পিয়াকে খুঁজেছিল সায়নী। নেকু সম্রাজ্ঞী এসেছেন। একটু এড়িয়ে দূরে দূরে থাকছে। ওষুধ যা পড়েছে মনে হয় সহজে আর ভিড়বে না। সমাধানের পথ বের করেছিলেন মা। পরশু কান্নাকাটির পর মাকে সব ঘটনাই খুলে বলেছিল সায়নী। মা একটু বিচলিত হলেন না, বললেন, এটা এমন একটা কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন না। আমি মেয়েটার বাড়ি যাব, ওর গার্জেনকে বলবো আপনার মেয়ের মাথায় আত্মহত্যার ভূত ঘুরছে,
ওকে ইমিডিয়েট সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। শুনে তো সায়নীর চোখ বড় বড়, বলে উঠেছিল, মা সত্যি? তুমি পারবে গিয়ে বলতে? আর ওরা যদি তোমাকে অপমান করে? সহ্য করব, মেয়েটার কিন্তু উপকারী হবে। আমি নোটিস করার দরুন গার্জেনরা ওর উপর নজর রাখবেন ঠিক। তাছাড়া আমার মেয়ের দিকটাও তো দেখতে হবে। আমি জানি তোর আর অর্ণবের ভালোবাসা একেবারে সত্যিকারের। সত্যিকারের ভালোবাসার মাঝে ভুল বোঝাবুঝি, অভিমান মস্ত অন্তরায়। সারা জীবন কষ্ট পাবি, আর এই অভিমানের পাহাড় কোনো দিন ডিঙোতে পারবি না। কথাগুলো বলে খুব স্বাভাবিক ভঙ্গিতে মা পাশের ঘরে চলে যাচ্ছিলেন। সায়নী অবাক হয়ে তাকিয়ে থাকে। সত্যি কি ইন্টেলেক্ট মায়ের! নিজের স্বামীর কাছে কোনো গুরুত্ব পেলেন না। এখন হিস্ট্রি অফ আর্টের ক্লাসে বসে বাবার উপর খুব রাগ হচ্ছে। এসডির লেকচার কানেই ঢুকছে না। অন্যমনস্কভাবে বাবার মুখের একটা স্কেচ খাতায় আঁকছে সায়নী। ঠিক যেন হচ্ছে না, কোথাও একটা গণ্ডগোল থেকে যাচ্ছে। ক্লাস শেষ হতেই সাঙ্গপাঙ্গ নিয়ে রুমে ঢুকল অর্ণব। আমরা আইনক্সে সিনেমা দেখতে যাচ্ছি, যাবে তো? সায়নী ভেবেছিল গ্রুপের সঙ্গে আইনক্সে বুঝি পিয়াও আসবে, কিন্তু আসেনি। তার মানে ঘোর ভেঙেছে। মাকে ওদের বাড়ি যেতে হয়নি। পরশু বিকেলে মায়ের প্ল্যান শোনার পর ভীষণ চিন্তা হচ্ছিল, সত্যি যদি পিয়ার বাড়ির লোক মাকে অপমান করেন, আমার জন্য মা কেন অপমানিত হবেন? কথাটা রাতে ফোন করে অর্ণবকে বলে সায়নী। ফোনের ও প্রান্তে অর্ণব এক্সাইটেড, বলেছিল, দারুণ প্ল্যান বের করেছেন তো কাকিমা। এই জন্যই বলি তোমার মা একজন মহীয়সী। শোনো সায়নী, আপাতত কাকিমাকে ওদের বাড়ি যেতে হবে না। আমি প্রথমে পিয়াকে বলি, সুইসাইডাল টেন্ডেন্সি ভালোবাসার উপসর্গ নয়, মেন্টাল ডিসঅর্ডার। চলো তোমাদের বাড়ি যাই, মা বাবার সঙ্গে আলোচনা করি। আশা করা যায় এতেই দমে যাবে পিয়া। আর শোনো, আজ তুমি কলেজ অফ করো, মেয়েটা হয়তো সিন ক্রিয়েট করতে পারে। গতকাল অর্ণবের কথা মতো ডুব মেরেছে সায়নী। একদিনে অনেকটাই কাজ হয়েছে। লাউঞ্জে ঢোকার আগে দেবাশিসের সেলফোন চায় সায়নী। মায়ের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছে। আজ তো দেরি হবে ফিরতে, সেটাও বলে দেওয়া দরকার। সায়নীর গলার আওয়াজ শুনেই মা টের পাবেন মেঘ কেটে গেছে। বাড়ির নম্বর টিপে মোবাইল সেট কানে রেখেছে সায়নী, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল মা তুলছেন না। কোথাও বেরোলেন নাকি? এবারে রিং বন্ধ হয়ে যায়। সায়নী রিডায়াল করে। খানিক রিং হওয়ার পর মা তোলেন ফোন। রিসিভার কানে নিয়ে মা শুধু বলছি বলেন। এখনও বললেন। একটু মজা করতে ইচ্ছে করে সায়নীর। চুপ করে থাকে, সেই ঘোস্ট কলের মতো। কিন্তু এ কি, মা কী সব বলতে শুরু করেছেন? অপ্রত্যাশিত আশ্চর্য সব কথা। শরীর খারাপের অজুহাত দেখিয়ে আজ কলেজ যায়নি সায়নী। গত দুদিন সে ভীষণ অন্যমনস্ক থেকেছে। এমন একটা সমস্যায় পড়েছে এবার, অর্ণবকে তো নয়ই, মাকেও বলা যাবে না। মনের সঙ্গে যুদ্ধ চলছে খুব। আজ বেলা করে ঘুম ভেঙেছে। ড্রয়িংয়ে বসে ব্রেকফাস্ট করছে এখন। মা বসে আছেন উল্টো দিকে চেয়ারে, এক হাতে নিউজ পেপার, অন্য হাতে চায়ের মগ। ফোন এলো, আন্দাজ মতো সেই কল। দুজনের কেউই ধরছে না। কেটে গেল। আবার এলো খানিক বাদে। সায়নী গিয়ে তুলল রিসিভার। কানে না নিয়ে মায়ের দিকে বাড়িয়ে বলল, মা তোমার ফোন। ধরা পড়ে যাওয়া ত্রস্ত চাউনি নিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন সোমা। কেমন স্নেহের গলায় সায়নী বলল, কি হলো, ধরো। মায়ের হাতে ফোন দিয়ে বাড়ির সামনের রাস্তায় হেঁটে যাচ্ছে সায়নী। রাস্তা এখন শুনশান। আসবার সময় মাকে বলে এসেছে, আমি একটু শ্যামাদার দোকান থেকে আসছি। এতকাল ফোনটা যে মায়ের জন্যই আসে, এই ব্যাপারে নিশ্চিত হয়েছে আইনক্স থেকে মাকে ফোন করার দিন। চুপ করে থাকা ফোনের উদ্দেশ্যে মা বলতে শুরু করেছিল,
কেন এভাবে বারবার ফোন করো তাপস? আমি তো বলেছি সেই স্কুল কলেজ বেলার কথা আমিই সব ভুলে গেছি। দোষ তো আমারই ছিল, আমার অভিমান মানায় না। তাছাড়া আমি এখন মেয়ের মা। আমার মেয়ে তার মাকে একটা খারাপ বাজে মা বলে জানুক আমি চাই না। আমাদের ভালোবাসা। তারপর আর শুনতে ইচ্ছে করেনি সায়নীর। ভীষণ নার্ভাস লাগছিল। ফোনটা সে দুম করে রেখে দেয়। একটু আগে মায়ের কিশোরী বেলাটা হাতে তুলে দিয়ে আসতে পেরে বুকটা অনেক হালকা লাগছে। কষ্ট কি হচ্ছে না সামান্য? না, হচ্ছে না। আজ কলকাতার আকাশটা অনেক বেশি নীল, হাওয়ায় প্রাণ খোলা ভাব। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের সহচরী গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লাগলো। ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।